ওয়েলকাম গাইজ, আমি জেদামেদ আকাশ আমি মিম। চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের মেগাস্টার দেবদার ধূমকেতু আসলে কেমন বিজনেস করলো। আসলে ধূমকেতুর সাথে অনেক বড় দুইটা ফিল্ম অলরেডি যুদ্ধ করছিল, আমরা দেখতে পাচ্ছি। ওয়ার টু আর একটা কুলি, যেখানে কুলিতে আমাদের রজনীকান্ত স্যার, আর ওয়ার টুতে এনটিআর জুনিয়র এবং ঋত্বিক রোশন, এরকম বাঘা বাঘা দুইটা মুভির সাথে ধূমকেতু কেমন বিজনেস করেছে, এটা আমরা আজকে নিয়ে আমরা আলোচনা করব। আর আমরা দেখব যে কি অবস্থা বক্স অফিস কালেকশনের। হ্যাঁ, তো ভিডিও আর কথা বাড়াবো না, আমি সরাসরি ভিডিওতে চলে যাব। আসলে আমি অনেক এক্সাইটেড, কারণ ধূমকেতুর কি অবস্থা এটা দেখানো। এটা বর্তমানে কুলি আর আর ওয়ার টু এটা সমসাময়িক মুভি, আর ধূমকেতু হচ্ছে সেই 10 বছর আগের একটা মুভি। কিন্তু যে পরিমাণে কমেন্ট আসছে, ধূমকেতু অলরেডি কলকাতাতে ফাটায় দিছে, মানে ব্লকবাস্টার হিট। তো ঠিক আছে, আমরা দেখেই নেই যে কি কি পরিমাণে গেল আমাদের মেগাস্টারের মুভি। তো আসুন দেখা যাক। আজকের চ্যানেল থেকে আমি ভিডিওটি নিয়েছি, কারণ এখানে অনেক সুন্দরভাবে তুলে ধরছে প্রত্যেকটা মুভির কালেকশন এবং প্রত্যেকটা মুভির ইনফরমেশন অনেক সুন্দরভাবে দিয়েছে। চ্যানেলটির নাম হচ্ছে এক্সপ্লেইন ম্যান। আর চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর সোর্স লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে আপনার চ্যানেলে চেক করতে পারেন। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো ভাই লোক দেখতে দেখতে কুলি অ্যান্ড অর টু এই দুইটা সিনেমাই তো বক্স অফিসে নিজের চতুর্থ দিনও কমপ্লিট করে ফেললো। তবে আজকের কালেকশনে কি অবস্থা? মিক্স রিভিউ আসার কারণে বর্তমান কি কালেকশনে খুবই ড্রপ দেখা যাচ্ছে, নাকি হঠাৎ করে এখন কালেকশন আরো বেড়ে গিয়েছে? আরেকদিকে ধূমকেতু সিনেমাটা বক্স অফিসে হিট হলো নাকি ফ্লপ, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি ধূমকেতু মুভিটা নিয়ে। ভাই, এই সিনেমাটা রিলিজ হওয়ার আগে দেব তো সব প্রমোশনেই বলতেছিল এটা তার ক্যারিয়ারের বেস্ট মুভি, যেটা কি সত্যি? ওয়েল ইয়েস, রিসেন্ট টাইমে তার সব কাজগুলোর থেকে সত্যি 10 বছর আগের ধূমকেতু সিনেমায় তার পারফরমেন্স খুবই দুর্দান্ত। মানে ভাই, এটা মানতে হবে দেব কখনই রিস্ক নিতে ভয় পায় না, যার কারণে ডে বাই ডে তার ক্যারিয়ারের গ্রাফ নিচে নামার জায়গায় আরো ডবল উপরে যাচ্ছে। আপনি একবার ভালো করে কলকাতা ইন্ডাস্ট্রির দিকে নজর দিন। দেব যে শুধু এখানে একাই হিরো এমনটা কিন্তু না, 9-10 বছর আগে তার মতনই আরো অনেক হিরো সেম সাকসেস পেয়েছিল, তবে বর্তমান টাইমে তারা একটা নর্মাল হিটও দিতে পারতেছে না। তো ওখানে দেব ব্যাক টু ব্যাক টনিক, প্রজাপতি অ্যান্ড খাদানের মতো ব্লকবাস্টার। এখানে আমি একটু কথা বলে নেই, সেটা হচ্ছে যে এটা ঠিক আছে যে নর্মাল হিটও দিতে পারছে না, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সোমদারও একটা ভালো মুভি আসতেছে, বহুরূপ, 100% ভালো একটা বিজনেস করবে। হ্যাঁ, তারপরে আবির চ্যাটার্জির রক্তবীজ 2 আসছে, এটাও 100% একটা ভালো বিজনেস করবে। দেবী চৌধুরানী আসছে, এটাও ভালো একটা বিজনেস করবে। আবার জিতের একটা মুভি আসছে, কেউ বলে পল্লবী, কেউ না বিপ্লবী, কেউ বলে ঢাকা। হ্যাঁ, এটাও একটা ভালো বিজনেস করবে। আসলে টলিউড এখন ঘুরে দাঁড়িয়েছে, আর আমি চাইবো টলিউড এইভাবেই ব্লকবাস্টার দিয়ে থাকুক। কারণ একটা কথা সত্য যে দেব যেভাবে রিস্ক নিচ্ছে, হ্যাঁ, ওর নিজের প্রোডাকশন হাউস সহ অন্যান্য হাউস থেকে যেভাবে রিস্ক নিচ্ছে, যেমন টনিক, প্রজাপতি, খাদান। খাদান তো অনেক বড় একটা ব্লকবাস্টার মুভি। হ্যাঁ, আসলে খাদান থেকেই আসলে আমার মনে হয় যে খাদান থেকেই টলিউড আসলে মনে জোরটা পাইছে যে না, আমরা কমার্শিয়াল মুভিতে অলরেডি খাদান যেহেতু সাকসেসফুল হয়ে গেছে, তাই আমরা কমার্শিয়ালে আবার ব্যাক আসি। হয়তো বা এই ট্রিক্সটাই কাজে লাগলো, তাই না, যে এখন সবাই কমার্শিয়ালে ব্যাক করতেছে। তো দেখি এখন কালেকশন, আমাদের বক্স অফিস কালেকশন ব্যাপারে কি বলে ভাই। দিচ্ছে বাট কাম টু দ্য ম্যান পয়েন্ট, ধূমকেতুর কালেকশনে কি অবস্থা? ওয়েল, প্রথম দিন সিনেমাটা 2,10,00,000 টাকা দিয়ে খাতা খুলে, যা আমার দেখা মতে এটাই টলিউড ইন্ডাস্ট্রির হাইস্ট ওপেনিং সিনেমা। এটা টলিউডের ইতিহাসের মানে সবচেয়ে রেকর্ড ব্রেককারী একটা কালেকশন। আপনি বাপ, অনেক, মানে এটা অলরেডি ইতিহাস হয়ে গেল। তৃতীয় দিন এই নাম্বার আরো বেড়ে হয়ে যায় 3,02,00,000 টাকা, এন্ড তৃতীয় দিন 1,87,00,000, এবং এর সাথেই টোটাল কালেকশন 7 কোটির উপরে। আগেই বলে দিই, চতুর্থ দিনের রিপোর্ট এখনো সামনে আসেনি, তবে এটা তো কনফার্ম ছুটির দিন হওয়ার কারণে 2 থেকে 3 কোটি তো এটা অবশ্যই ইনকাম করবে, বিকজ 550টা শো এর মধ্যে 400টাই হাউসফুল। মানে ভাই জাস্ট 400টাই হাউসফুল, মানে কি বলবো, আর এই মুভিকে আর মানে থামানো যাবে না। ঠিক আছে,
বিলিভেবল পারফরমেন্স। সোজা কথায় এই মুভিটা লম্বা রেসের ঘোড়া, অত সহজে দম ছাড়বে না। না না, এখন কথা বলি অটু মুভিটা নিয়ে। ভাই সাউথ ও বলিউডের ভয়ঙ্কর কোলাবরেশন দেখে আমরা সবাই আশা করেছিলাম পাঠানের মতো এটাও 1000 করোড় পার করে ফেলবে, বাট বর্তমান বক্স অফিসে যেই রকমের অবস্থা, ভাই বাজেট রিকভারি করাটাও মুশকিল। ওয়েল, প্রথম দিন এটা কালেকশন করেছিল 52 কোটি, দ্বিতীয় দিন 57 কোটি, তৃতীয় দিন 33 কোটি। তো আজকে সানডে ফুল হলিডে থাকার কারণে সবাই ভেবেছিল 40 কোটি তো পার করবে, কিন্তু না, 31 কোটিতেই দম ছেড়ে দেয়। এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 177 কোটি, অল ইন্ডিয়া গ্রস 205 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 260 কোটি পার। আই নো যদিও মেকাররা এই মুভির সব রাইট বিক্রি করে অলরেডি প্রফিটে আছে, তবে বক্স অফিসে যদি এটা সফল না হয় তাহলে টু মুভিটাকে ফ্লপে ট্যাগ দেওয়া হবে। বুঝলাম না। ওয়ার টু, আমিও ভাবছিলাম যে ওয়ার টু মুভিটা একটা ভালো বিজনেস করবে, কারণ একটা দুইটাই মানে সুপারহিট নায়ক, দুইটাই সুপারস্টার, দুইটাই ধরেন যে দুই ইন্ডাস্ট্রির অনেক বড় একটা তারকা। সেই মুভিটা এরকম হওয়ার কারণটা কি বুঝতে পারলাম না। যাই হোক, আমার মনে হয় যে বিজনেসটা ধূমকেতু করলো, হ্যাঁ, যে বিজনেসটা ধূমকেতু করতেছে, এখানে একটা ইম্প্যাক্ট 100% পড়ছে ওয়ার টুতে। কারণ যদি এই ধূমকেতু আর ওয়ার টু যদি একসময় রিলিজ না হতো, তাহলে ওয়ার টুর কালেকশনটা একটু অন্যরকম দেখা যেত। কারণ আমাদের কলকাতার সাইডে পুরা যে ইম্প্যাক্ট পড়ছে ধূমকেতুর উপরে, 100% যে ওয়ার টুতে ওই রকম কোনো সাপোর্ট পায়নি এই বাংলা থেকে, ঠিক আছে, কলকাতা থেকে। মানে এই বঙ্গ থেকে কোনো সাপোর্ট পায়নি। আর সবচেয়ে বড় কথা যে বলিউড মুভি, আমি বুঝতেছি না বলিউড মুভির যে মুভিগুলাই আসছে, এই কয়েকদিন আগে আসলো একটা সিয়ারা মুভি, অনেক ব্লকবাস্টার হিট হলো, নতুন একটা হিরো, নতুন একটা হিরোইন, হ্যাঁ, কিন্তু ওই পুরাতন যে নায়কগুলো আছে, আমাদের সুপারস্টার যারা আছে, তাদের প্রত্যেকটা মুভি ফ্লপ হয়ে যাচ্ছে। এটার কারণ আসলে বোঝা অনেক মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমাদের বাংলা ভাষার মুভি, আমাদের বাংলা ভাষার সিনেমা, আমাদের দেবদান সিনেমা ধূমকেতু অলরেডি ব্লকবাস্টার হিট হয়ে গেছে, আর সামনে আরও ইনকাম করবে, এটাও আমরা জানি। যাক, এটা ভেবে অনেক ভালো লাগতেছে। যাই হোক, সামনে দেখতে থাকি। এখন কথা বলি কুলি মুভিটা নিয়ে। ভাই কুলি সিনেমাটা কার কেমন লেগেছে ওটা তো আমি জানি না, তবে আমি এক্সপেকটেশন খুবই কম নিয়ে মুভিটাকে দেখেছিলাম, তাই আমি অতটাও বোরিং হইনি। আর ভাই আপনি বিশ্বাস করবেন না, যেখানে অটুর মতো কুলিরও ধীরে ধীরে কালেকশন নিচে নামার কথা, ওখানে এটা খুবই ভালো কালেকশন করতেছে। প্রথম দিন করেছিল 65 কোটি, দ্বিতীয় দিন 54 কোটি, তৃতীয় দিন 39 কোটি, তো চতুর্থ দিন 35 কোটি, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 194 কোটি, অল ইন্ডিয়া গ্রস 230 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 360 কোটি পার, যা ভাই লিড 400 কোটি রুপি বাজেটের ক্ষেত্রে খুবই অসাধারণ কালেকশন। বাকি সাবস্ক্রাইব ভাই করে ফেল, বলতে বলতে আমার মুখই ব্যথা। যাই হোক, আমরা 3টা মুভির কালেকশনই দেখলাম। তো আমার কাছে ওই 2টা মুভি ম্যাটার করে না, যেটা সত্যি কথা, যে ওয়ার টু কীরকম বিজনেস করলো বা কুলি কীরকম বিজনেস করলো, ওটা ম্যাটার করে না। কারণ অলরেডি তারা প্রফিটে আছে, একটা হিসাব, সেটা হচ্ছে ওয়ার টু অলরেডি তাদের বিজনেস যদি এখন ফ্লপ ট্যাগ যতই হোক, কিন্তু সিনেমাটা প্রফিটে আছে, আর কুলিও অলরেডি প্রফিটে আছে। তারা কেমন বিজনেস করবে না করবে ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। যাই হোক, আমার মাথা ব্যথা সেটা হচ্ছে ধূমকেতু নিয়েছিল। আর অনেক ভালো লাগতেছে যে আমাদের দেবদার ধূমকেতু হাউসফুল যাচ্ছে, প্রত্যেকটা সিনেমা হলে হাউসফুল, প্রত্যেকটা জায়গাতেই অনেক ভালো একটা সাকসেস পাচ্ছে। আর এইভাবে যদি আমাদের দেবদা যদি সামনে রঘু ডাকাত আসবে, রঘু ডাকাতেও যদি এইরকমভাবেই যদি দর্শকরা রঘু ডাকাতকে যদি সাপোর্ট করে, 100% টলিউডের প্রত্যেকটা মুভি সুন্দর হবে, আরও মানুষ আস্থা পাবে, আরও ভালো ভালো সিনেমা বানানোর জন্য, আরও ভালো সিনেমা বানাবে। আর দেবদা সহ জিৎদা আছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছে, তারপরে অঙ্কুশ হাজরা আছে, আবির দা আছে, এরা সবাই যদি কমার্শিয়াল মুভি যদি এইভাবেই ধরে রাখে, 100%
আমাদের এই বাংলা ভাষার সিনেমাগুলো অনেক দূর এগিয়ে যাবে। আর এদিকে আমাদের শাকিব খানের প্রিন্স আসছে, শের আসছে, তারপরে ওয়ান্স আপন টাইম ইন ঢাকা এটাও রিলিজ দিবে। ধরতে গেলে পরে বাংলা ভাষার সিনেমার একটা উৎসব হতে যাচ্ছে আগামীতে। এটা ভেবেই ভাল লাগছে। যাই হোক, ভিডিওটি অনেক সুন্দর ছিল। অনেক ভালো, ভালো ইনফরমেশন দেখতে পাইলাম। সবচেয়ে বড় কথা যে ধূমকেতুর এত বড় সাকসেসের জন্য হিপ, হিপ হুররে দেবদা মেগাস্টার। ঠিক আছে? যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।